আমাদের অনেকেরই আজকাল রাতে ঘুমের সমস্যা দেখা দেয়। ছোটবেলায় আমরা রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। আমরা অনেকেই এখনো রাতে ঘুম না আসলে গান বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। এই গল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনাদের আরও তাড়াতাড়ি গভীর ঘুম চলে আসবে। তাই এই গল্পটি শুধুমাত্র রাতে ঘুমোতে যাবার আগে শোনার অনুরোধ রইল। আমার আজকের গল্প ছবঙ্গ। গল্পটি তিব্বতের একটি রূপকথার গল্প। অনেককাল আগেকার কাহিনী। এক ছিল রাজা। সেই রাজা একবার রাগ করে তার রানীকে রাজমহল থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর রানীকে এক পাহাড়ে নিয়ে গিয়ে ছেড়ে এসেছিল। সেখানে রানীর এক ছেলে হলো। শিশুটি ছিল যেমন সুন্দর তেমনি লম্বা চওড়া আর স্বাস্থ্যবান। তার মুখ আর গলা ছিল লাল টুকটুকে। তাই রানী আদর করে তার নাম রাখল ছবঙ্গ। ছবঙ্গ ছিল একটু আশ্চর্য ধরনের শিশু। জন্মাবার সঙ্গে সঙ্গে সে কথা বলতে শুরু করল। 15 দিনের মধ্যেই সেই শিশু বেড়ে উঠল যেন 1 বছরের ছেলেটি। আর অতি অল্প বয়সে সে এক নিপুণ তীরন্দাজ হয়ে উঠল। সে অনেক দূরে দূরে শিকার করতে যেত। একদিন সে ঠিক করল সিংহ শিকার করবে। আর সত্যি সত্যি সিংহ শিকার করে নিয়ে এলো সন্ধ্যাবেলা। ছেলের এই রকম শক্তি আর সাহস দেখে মায়ের মনে আনন্দ আর ধরে না। সে রাতে ছেলে মাকে জিজ্ঞাসা করল, মা, আমার বাবা কোথায়? মা তখন তাকে জীবনের সমস্ত কাহিনী শোনালো। মায়ের কাছে সব শুনে ছবঙ্গ রাজার ছেলে বলে মনে মনে যেমন খুশি হলো তেমনি আশ্চর্যও হলো। কিন্তু রানী হয়েও তার মায়ের এই রকম গরিব অবস্থার কথা ভেবে তার কষ্টও কম হলো না। ছবঙ্গ সব শুনে বলল, মা, আমি আমার বাবার কাছে যাব আর এই সিংহের চামড়াটা তাকে উপহার দেব। মা তাকে বুঝিয়ে বলল, বাছা, তোমার বাবা বড়ই রাগী মানুষ। হঠাৎ রেগে গিয়ে তিনি আবার কিছু করে ফেলতে পারেন। তাছাড়া তোমার মতো বনবাসী শিক্ষা দীক্ষাহীন ছেলেকে তিনি রাজপুত্র বলে মানবেন না হয়তো। তার চেয়ে তুমি রাজার কাছে যাবার সংকল্প ছেড়েই দাও। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। এই বলে মাকে বুঝিয়ে ছবঙ্গ রাজার সঙ্গে দেখা করতে যাত্রা করল। সঙ্গে নিল সিংহের সেই চামড়াখানা। মাসের পর মাস ধরে অনেক পাহাড় অনেক নদী পার হয়ে অবশেষে ছবঙ্গ একদিন তার বাবার রাজ্যে পৌঁছালো। মন্ত্রী তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? আমার নাম ছবঙ্গ, আমি একজন শিকারী। আমি রাজাকে সিংহের এই চামড়াটি উপহার দিতে চাই। মন্ত্রীর কাছে তার কথা শুনে রাজা তাকে ডেকে পাঠালেন। এমন বাহাদুর ছেলে এর আগে রাজা কখনো চোখে দেখেননি। ছবঙ্গের লাল টুকটুকে চেহারা আর সিংহের চামড়া দেখে রাজা অবাক। তুমি এই সিংহটাকে মেরেছ? রাজা তাকে জিজ্ঞাসা করলেন। ছবঙ্গ বলল, হ্যাঁ মহারাজ, আমি আমার শিকার করা সিংহের চামড়াখানা আপনাকে উপহার দিতে চাই, তাই এখানে এসেছি। আর এই সঙ্গে ভাবলাম আমার বাবার সঙ্গে দেখা হয়ে যাবে। আপনি কি আমার বাবার সঙ্গে আমাকে দেখা করিয়ে দিতে পারবেন মহারাজ?
নিশ্চয়ই দেখা করিয়ে দিতে পারবো, কিন্তু তিনি কোথায়? রাজার দিকে দেখিয়ে ছবঙ্গ বলল, এই যে আমার সামনেই বসে আছেন আমার বাবা। এই বলে সে তাকে মায়ের কাহিনী শোনালো। রাজা এই কাহিনী অবাক হয়ে শুনে বললেন, এ ছেলে বলে কি? সে তার ছেলে, আমি কি এই জঙ্গলি ছেলেটার বাবা? রাজার মনে হলো ছেলেটা মিথ্যা কথা বলছে। খুব চালাক ছেলে, আমার রাজ্যের লোভে মিথ্যা কথা বলে আমার ছেলে সেজে এসেছে। একে বিদায় করে দেওয়াই ঠিক। রাজা এক চাল চাললেন। ছবঙ্গকে বললেন, তোমার মতো বাহাদুর শিকারী ছেলে পাওয়া তো ভাগ্য। ভগবানের দয়ায় আমি তোমায় পেলাম, কিন্তু তোমায় আমার নিজের ছেলে বলে স্বীকার করে নেবার আগে আমি তোমায় পরীক্ষা করতে চাই। তুমি আর একটা সিংহ মেরে নিয়ে এসো। রাজার ফন্দি ছবঙ্গ টের পেল না। সে বেশ খুশি হয়ে তখনই একটি সিংহ শিকার করতে রওনা হলো। কত বড় বড় গভীর জঙ্গলই না ছবঙ্গ সিংহের শিকারের জন্য তোলপাড় করল, কিন্তু সিংহের দেখা কোথাও মিলল না। অবশেষে একদিন হঠাৎ পথে দেখা হলো এক বুড়োর সঙ্গে। ছবঙ্গ তাকে প্রণাম করল। বুড়ো জিজ্ঞাসা করল, কোথায় চলেছ বাবা? আমি সিংহ খুঁজতে বার হয়েছি, কিন্তু কোথাও পাচ্ছি না। কোথায় গেলে সিংহ পাবো আমায় বলতে পারেন কি? বৃদ্ধ তার কথা শুনে ছবঙ্গের আপাত মস্তক দেখল, তারপর বলল, বাহ, তুমি তো বেশ ছেলে দেখছি। আচ্ছা, এক কাজ করো, তুমি সামনের এই পথ ধরে চলতে থাকো। কিছু দূর গেলে লামাদের একটা মঠ দেখতে পাবে। দৌড় খুলে মঠের মধ্যে ঢুকে যাবে। সেখানে এক লামাকে দেখতে পাবে। তোমাকে দেখে লামা তোমায় খুব মারতে আরম্ভ করবে। তার হাতে মার খেয়ে তুমি ধৈর্য হারিও না, শান্ত হয়ে লামার মার সহ্য করবে। পরে সেই লামাই তোমার সিংহের সন্ধান দেবে। বুড়োর কথা মতো ছবঙ্গ সামনের পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো। যেতে যেতে চওড়া রাস্তা শেষ হলো। এবার সে মানুষের হাঁটা সরু পথে গিয়ে পড়ল। তারপর রাস্তাটা আরও সরু হয়ে এলো, আর তারপর সে সেই লামার মঠ দেখতে পেল। ছবঙ্গ সেই মঠের রাস্তায় গিয়ে চিৎকার করতে লাগলো, কে আছো, দৌড় খুলে দাও। ভেতর থেকে সাদা দাড়িওয়ালা এক লামা বের হয়ে এলো, আর কথাবার্তা বলতে বলতে ছবঙ্গকে ধরে মারতে আরম্ভ করে দিল। ছবঙ্গ আর কি করে, চুপ করে লামার হাতের মার খেতে লাগলো। বুড়োর কথা তার মনে ছিল। বেশ খানিকক্ষণ ধরে ছবঙ্গকে পিটিয়ে এবার লামা তাকে জিজ্ঞাসা করল, তুমি কে? এখানে এসেছো কেন? ছবঙ্গ লামাকে সব খুলে বলল। লামা শুনে এবার খুব হাসতে লাগলো। বলল, সিংহ মারতে চাও? তুমি তো খুব সাহসী ছেলে দেখছি। বেশ, তবে শোনো, সামনের এই পথ ধরে চলতে থাকো। খানিকটা গিয়ে দেখবে সামনে এক বিশাল চন্দন গাছ। সেই গাছের তলা দিয়ে একটা সিংহ রোজ জল খেতে যায়। তুমি গাছের ওপর চড়ে লুকিয়ে থাকবে। প্রথমে জল খেতে আসবে পাখিরা, পাখিদের পরে আসবে অন্য জন্তু জানোয়ারেরা, আর সবার শেষে আসবে সেই সিংহ। সিংহ যেই গাছের তলায় আসবে, তুমি লাফ দিয়ে সিংহের পিঠে চড়ে বসবে।
তারপর সিংহের কান খুব জোরে টেনে ধরবে আর চন্দনের ছুরি দিয়ে তাকে মারতে থাকবে। তারপর সিংহ মাথা হেলাবে, এর মানে তুমি যা বলবে সিংহ তাই করবে, সে তোমার বশ মানবে। তারপর থেকে যখনই তুমি চন্দনের ছুরিটা ঘোরাবে তখনই সেই সিংহ তোমার সামনে হাজির হবে। ছবঙ্গ আবার সামনের পথ ধরে চলতে লাগলো। বেশ কদিন হাঁটার পর তবে সে সেই চন্দন গাছ দেখতে পেল। চন্দন গাছে চড়ে ছবঙ্গ তার একটা সরু ডাল ভেঙে ছড়ি করে চুপচাপ বসে রইল সিংহের আশায়। আর সত্যি খানিকক্ষণ পরে সিংহ এলো। সে যেমনি চন্দন গাছের তলায় পৌঁছেছে সঙ্গে সঙ্গে ছবঙ্গ এক লাফে তার পিঠে চড়ে বসল। তারপর চন্দনের ছড়িটা দিয়ে সিংহকে মারতে লাগলো তার কান টেনে ধরে। যতক্ষণ না সিংহ মাথা হেলিয়ে ছবঙ্গের বশে এলো ততক্ষণ তাকে সে মারতেই লাগলো। অবশেষে সিংহ মাথা হেলিয়ে বুঝিয়ে দিল সে ছবঙ্গের বশ মেনেছে। খুব খুশি হয়ে ছবঙ্গ ফিরে এলো তার বাবার রাজ্যে। মহলে এসে রাজাকে বলল, আমি আপনার শর্ত মতো কাজ করেছি। রাজার বিশ্বাস হলো না। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি সিংহ মেরে এনেছো? সিংহকে মেরে আনিনি, আমি জীবন্ত সিংহ পোষ মানিয়ে নিয়ে এসেছি। এ কথা শুনে রাজার চোখ তো কপালে উঠল। কি বলছো তুমি? জীবন্ত সিংহকে তুমি পোষ মানিয়ে এনেছো? হ্যাঁ মহারাজা। কোথায় সেই সিংহ? ছবঙ্গ চন্দনের ছড়িটা ঘোরালো আর সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর সিংহ সামনে এসে হাজির। রাজার দরবারের লোকেরা তো ভয়ে যেদিকে পারে পালিয়ে বাঁচল। রাজা নিজেও ভয়ে কাঁপতে লাগলেন। চিৎকার করে বললেন, সিংহটাকে তাড়াও, তাড়াও, আমি তোমায় রাজপুত্র বলে স্বীকার করছি, তোমার মাকে রানী বলে মেনে নিলাম। এবার সিংহ অদৃশ্য হয়ে গেল। কিন্তু রাজা লোক ভালো নয়, এত সহজে হার মানবার পাত্র তিনি নন। তাই এবার ভেবেচিন্তে আরও এক নতুন চাল চাললেন। ছবঙ্গকে বললেন, তুমি আমার উপযুক্ত ছেলে, তোমার জন্য যোগ্য এক অতি সুন্দরী বউ তো চাই। শুনেছি শিফু দানবের মেয়ে নাকি পৃথিবীতে সবচেয়ে সুন্দরী। তোমার তাকে বিয়ে করে আনতে হবে, পারবে তো? কেন পারবো না, আপনি যেমন আদেশ দেবেন আমি তাই করব। তাহলে এখনই রওনা হও আর সেই সুন্দরী কন্যাকে বিয়ে করে নিয়ে এসো। ছবঙ্গ একটু দেরি না করে শিফু দৈত্যের খোঁজের যাত্রা করল। অনেক দিন অনেক মাস ধরে সে দুর্গম পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালো, কিন্তু শিফু দানবের প্রাসাদ আর কোথাও খুঁজে পেল না। চলতে চলতে শেষে এক সমুদ্রের ধারে পৌঁছল। সেখানে গিয়ে দেখলো এক অবাক কাণ্ড। এক মস্ত লম্বা মেয়ে বিরাট এক চামচে করে সমানে সমুদ্রের জল খেয়েই যাচ্ছে। দেখতে দেখতে মেয়েটা সমুদ্রের অর্ধেক জল খেয়ে নিল। ছবঙ্গ তাকে বলল, তুমি তো ভারী অদ্ভুত মেয়ে, অর্ধেকেরই বেশি সমুদ্রের জল তুমি খেয়ে ফেলতে পারলে। মেয়েটি বলল, আমি আর এমন কি কাজ করেছি? শুনেছি পৃথিবীতে একজন লোক আছে যে সিংহকে পোষ মানাতে পারে, তার তুলনায় আমি তো কিছুই নই। ছবঙ্গ বলল, তুমি যার কথা বলছো আমি সেই লোক, আমি সিংহকে পোষ মানিয়েছি। মেয়েটি হি হি করে হেসে উঠে বলল, তুমি?
হ্যাঁ আমি। দেখাবো তোমায় আমার সেই সিংহকে? মেয়েটি ঠাট্টা করে বলল, হ্যাঁ দেখাও। ছবঙ্গ চন্দনের ছুরি হাওয়ায় ঘোরাতেই সঙ্গে সঙ্গে একটা ধুলোর ঝড়ের মতো হলো। সেই হাওয়ায় সিংহের গর্জন শোনা গেল, আর সিংহ সামনে এসে হাজির হলো। জ্যান্ত সিংহ সামনে দেখে মেয়েটি তো ভয়ে কাঁপতে লাগলো। হাত জোর করে ছবঙ্গকে বলল, এটাকে শিগগির সরিয়ে নিয়ে যাও আমার সামনে থেকে, আমি চিরকাল তোমার দাসী হয়ে থাকব। ছবঙ্গ হাসতে লাগলো, বলল, তাহলে শিবু দানবের বাড়ি কোথায় আমাকে দেখিয়ে দাও। মেয়েটি তাকে সঙ্গে নিয়ে গেল এক অদ্ভুত পাহাড়ের ওপর। সেখানে গিয়ে দেখল এক বিরাট চেহারার একটা লোক বিশাল পাহাড় দু হাতের ওপর দিয়ে তুলে নিয়ে আসছিল। ছবঙ্গ আশ্চর্য হয়ে বলল, তুমি তো ভারী অদ্ভুত শক্তিশালী লোক। লোকটি বলল, আমি আর এমন কি শক্তিশালী? পৃথিবীতে এমন একজন আছে যে জঙ্গলের সিংহকে পোষ মানাতে পারে। ছবঙ্গ বলল, আমি সেই লোক যে সিংহকে পোষ মানাতে পারি। খুব ভালো করে ছবঙ্গের আপাতমস্তক দেখে লোকটা বলল, তুমি? তাকে অবিশ্বাস করতে দেখে ছবঙ্গ তার চন্দনের ছুরিটা হাওয়ায় ঘোরালো, আর সঙ্গে সঙ্গে সিংহটা গর্জন করতে করতে হাজির হলো। ভয়ে চিৎকার করে লোকটা ছবঙ্গকে বলল, সিংহকে সরিয়ে নাও, আমি চিরকাল তোমার কেনা দাস হয়ে থাকব। তারপরে তিনজন মিলে শিবু দানবের প্রাসাদ খুঁজতে রওনা হলো। চলতে চলতে একটা চওড়া নদী এলো। যখন তারা সেই নদী পার হচ্ছে, তখন দেখল একটা লোক এক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। ছবঙ্গ তাকে জিজ্ঞাসা করল, তুমি কি দেখছো? লোকটি বলল, আমি 5 মাস আগে আকাশে একটা তীর ছুঁড়েছিলাম, এখনো সে তীর মাটিতে পড়েনি, তাই দেখছিলাম। ভাই, তুমি তো আশ্চর্য কুশলী মানুষ, আমাকে শিবু দানবের ঠিকানা খুঁজতে সাহায্য করবে? এবার তারা 4 জনে মিলে শিবু দানবের মহলের খোঁজে যাত্রা শুরু করলো। অনেক দিন এইরকম করে কেটে গেল। কত পথ যে হাঁটলো তার ঠিক ঠিকানা নেই। অবশেষে একদিন দৈত্যপুরী সত্যিই দেখা গেল। তখন রাত হয়ে এসেছে। তারা 3 জন ক্লান্ত হয়ে দৈত্যের প্রাসাদের কাছেই শুয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু ছবঙ্গের চোখে ঘুম নেই। সে দৈত্যপুরীর মধ্যে ঢোকবার উপায় চিন্তা করতে লাগলো। আর সেই সময় সে শুনতে পেল মাথার ওপরে 2টো পাখির কথাবার্তা। তারা বলছিল, ভোরবেলা যখন রাজকুমারী স্নান করতে আসে তখন তাকে কি সুন্দর যে দেখায়। অন্য পাখিটা বলল, এত মেয়ের ভিড়ের মধ্যে রাজকুমারীকে তুমি চিনলে কি করে? কেন, তাকে চেনা আর শক্ত কি? যতই ভিড়ে যাক রাজকুমারীকে ঠিক চেনা যায়। তাছাড়া তার কপালে ওং চিহ্ন স্পষ্ট দেখা যায়। প্রথম পাখিটা বলল। ভোর হতেই ছবঙ্গ স্নানে যাবার সময় রাজকুমারীকে চিনতে পারল, আর তাকে সঙ্গে নিয়ে বাবার রাজ্যের দিকে রওনা হলো। এবার রাজাকে হার মানতে হলো ছবঙ্গের সাহস ও বীরত্বের কাছে। তাকে নিজের ছেলে বলে রাজা স্বীকার করলেন। ঘোষণা করে দিলেন ছবঙ্গ রাজার উত্তরাধিকারী, আর তার মাকে রানীর সম্মান দিয়ে রাজ্যে ফিরিয়ে আনলেন।
বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ হলো। এই মিউজিকটি আরও কিছুক্ষণ চলবে। আজকের মতো শুভরাত্রি।